কার্ল মার্কস। কার্ল মার্কস 1818 সালে জন্মগ্রহণ করেন এবং 1883 সালে মৃত্যুবরণ করেন। বৈজ্ঞানিক সাম্যবাদ এবং দ্বন্দ্বমূলক ঐতিহাসিক বস্তুবাদী দর্শনের প্রতিষ্ঠাতা এবং ঊনবিংশ শতকের শ্রমিক শ্রেণীর সাম্যবাদী আন্দোলনের অবিসংবাদিত নেতা হিসেবে ইতিহাসে বিখ্যাত। ছাত্রা অবস্থাতেই কার্ল মার্কস হেগেলের দর্শনের প্রভাবে এলেও হেগেলীয় দর্শনের বামপন্থী এবং প্রগতিশীল ভাবসমূহই মার্কসকে অধিকতর আকৃষ্ট করে। হেগেলের অনুসারীদের মধ্যে তিনি বামপন্থী হেগেলবাদী বলে পরিচিত হন। পরবর্তীকালে মার্কস ক্রমান্বয়ে যত প্রত্যক্ষভাবে বিপ্লবী আন্দোলনে নিজেকে লিপ্ত করে তোলেন, তত বেশি তিনি হেগেলের দর্শনের ভাববাদী প্রভাব কাটিয়ে উঠতে থাকেন। ঊনবিংশ শতকের মধ্যভাগের জার্মানির অর্থনৈতিক অবস্থা সম্পর্কে তার প্রত্যক্ষ জ্ঞান এবং ফয়েরবাকের বস্তুবাদী দর্শনের সঙ্গে তার পরিচয় মার্কসকে পরিপূর্ণভাবে হেগেলীয় দর্শনের আওতার বাইরে টেনে আনে। তিনি এই সময় থেকে তীব্রভাবে হেগেলের দর্শনের বৈপরীত্য এবং তার অভ্যন্তরীণ অসঙ্গতি, বাস্তব অবস্থার সঙ্গে তার ভাব ব্যাখ্যার বিরোধ ইত্যাদি সম্পর্কে মার্কস তার বিরোধী অভিমত ব্যক্ত করতে থাকেন। 1948 সালে জার্মানিতে কৃষক এবং শ্রমিকের যে বিপ্লবাত্মক অভ্যুত্থান ঘটে, তাতে এবং পরবর্তীকালে প্যারিস শহরে শ্রেণী সংগ্রামের অংশগ্রহণের মধ্য দিয়ে মার্কস পরিপূর্ণরূপে সাম্যবাদী নেতায় পরিণত হয়। এই সময় মার্ক্সবাদের অন্যতম প্রতিষ্ঠাতা এবং মার্কসের কর্মজীবনের একনিষ্ঠ সাথী ফ্রেডরিক এঙ্গেলস মার্কসের সঙ্গে এসে মিলিত হন। মার্কস এবং এঙ্গেলস উভয়ই মানুষের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ইতিহাসের উপর গভীর গবেষণার মাধ্যমে এক নতুন দিগদর্শন প্রতিষ্ঠা করেন। 1847 সালে মার্কস এবং এঙ্গেলস ব্রুসেলস শহরের সাম্যবাদী দল নামে একটি গোপন শ্রমিক সংস্থা প্রতিষ্ঠিত করেন। এই সংগঠনের দ্বিতীয় কংগ্রেসে দুই বন্ধু কমিউনিস্ট ম্যানিফেস্টো বা সাম্যবাদের ইস্তেহার রচনা করেন। কমিউনিস্ট ম্যানিফেস্টো মার্ক্সবাদের অন্যতম মৌলিক দলিল বিশেষ। এই ইস্তেহারের মধ্যে অত্যন্ত জোরালো ভাষায় তীক্ষ্ণভাবে ইতিহাসের দ্বন্দ্বমূলক বিকাশের তত্ত্ব বিবৃত করে ঊনবিংশ শতকের ইউরোপের শ্রমিক শ্রেণীকে পুঁজিবাদের গর্ভে নতুন সমাজতান্ত্রিক বিপ্লবের অনিবার্য শক্তি হিসেবে ঘোষণা করা হয়। মার্কসের দর্শনের ঐতিহাসিক প্রকাশ ঘটেছে ঊনবিংশ শতকের ইউরোপীয় সমাজের অর্থনৈতিক ও সামাজিক অবস্থার উপর রচিত তার গভীর গবেষণামূলক দ্য ক্যাপিটাল বা পুঁজি নামক গ্রন্থে। এই গ্রন্থের প্রথম খণ্ড প্রকাশিত হয় 1867 সালে। দ্বিতীয়, তৃতীয় খণ্ড প্রকাশ করেন এঙ্গেলস মার্কসের মৃত্যুর পরে যথাক্রমে 1885 ও 1894 সালে। ভারতবর্ষের সামাজিক বিকাশ, ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভারত শোষণের স্বরূপ এবং 1857 সালের সিপাহী যুদ্ধের তাৎপর্য ব্যাখ্যা করে মার্কস আমেরিকায় একটি সাময়িক পত্রে প্রবন্ধরাজি প্রকাশ করেন। মার্কসের গভীর জ্ঞান ও অন্তর্দৃষ্টির স্মারক হিসেবে তার ঐতিহাসিক তাৎপর্য অপরিসীম। বিপ্লবী কার্যক্রমের অভিযোগে জার্মানি এবং পরবর্তীকালে বেলজিয়াম সরকার কর্তৃক নির্বাসিত হয়ে 1848 সালের পর থেকে মার্কস সপরিবারে লন্ডন শহরে বাস করতে থাকেন। 1883 সালের 14 মার্চ মার্কস লন্ডন শহরে মারা যান। মানুষের অস্তিত্বের স্ববিরোধিতা এই ব্যাখ্যার চরমে যখন পৌঁছালো ঊনবিংশ শতাব্দীতে, তখন স্বাভাবিকভাবেই মার্কস বলেছিলেন, দার্শনিকদের হাতে জগতের ব্যাখ্যা কম হয়নি। আজ প্রয়োজন হচ্ছে ব্যাখ্যার নয়, প্রয়োজন হচ্ছে জগৎকে পরিবর্তিত করা। এ কথা শুনে প্রতিষ্ঠিত শাসক সমাজের দার্শনিকগণ তার স্বরে বলে উঠলেন, এ কেমন কথা? আমাদের কাজ হলো জগৎকে জানা, কেবলই জানা, বস্তুকে জানা, সত্যকে জানা। বস্তু তো বস্তুই থাকবে, জগৎ তো যেমন আছে তেমনই থাকবে এবং সত্য সত্যই থাকবে। তাকে পরিবর্তন করার ক্ষমতা আমাদের কোথায়? এর জবাবে আবার আমাদের আদিতে ফিরে যেতে হয়। কিন্তু জ্ঞান কিসের জন্য? সে তো বাঁচার জন্য। মানুষ বাঁচবে কেমন করে? জগৎকে জয় করেই তো বাঁচবে। জগৎকে সে জয় করবে কেমন করে? নিজের স্ববিরোধিতা দূর করার মাধ্যমেই তো।
ব্যক্তির বিরুদ্ধে ব্যক্তির এবং শ্রেণীর বিরুদ্ধে শ্রেণীর আত্মবিধ্বংসী ক্রিয়াকাণ্ডের অবসান ঘটিয়েই তো। মানুষের অপর নাম যুক্তিবাদী জীব। কার্ল মার্কস মানুষ হিসেবে তাই অতি স্বাভাবিক যুক্তির কথাই তার মূল অভিমতে তুলে ধরেছেন। কিন্তু যুক্তিবাদী জীবের মধ্যেই পশুর চেয়েও যেমন সর্বাধিক অযৌক্তিক অভিমতের স্থান, তেমনি প্রতিষ্ঠিত দর্শনের ইতিহাসে মার্কসের এই স্বাভাবিক অভিমত আজও স্বাভাবিক বলে গ্রহণ করা হয়নি। আর তাই এখনও দার্শনিকদের পরিচয় বা দর্শনের ভূমিকা বা ইতিহাস জাতীয় এমন পাঠ্যপুস্তকের অভাব নেই যে পাঠ্যপুস্তকে মার্কস এবং মানুষের জীবন ও জগৎ সম্পর্কে মার্ক্সীয় অভিমতের কোনো নাম ঠিকানা আদৌ খুঁজে পাওয়া যায় না। পৃথিবী সূর্যকে ঘিরে ঘুরছে, সূর্য পৃথিবীকে নয়, এ কথাটা আজ সত্য বলে গৃহীত। কিন্তু একদিন এই সত্য কথা মানুষের সমাজে প্রতিষ্ঠা করতে মানুষ কপারনিকাস, মানুষ গ্যালিলিওকে কত না আশঙ্কা, কত না নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। মার্ক্সের ক্ষেত্রেও একই কথা সত্য। সমাজের ইতিহাসকে বিশ্লেষণ করে তার গতির বাস্তব মূলসূত্রের কথা বলার জন্য দেশ থেকে দেশান্তরে নির্বাসনের দণ্ডে তাকে ভুগতে হয়েছে। আর কপারনিকাস, গ্যালিলিও বা মার্ক্স কারোর অভিমতে তাদের ব্যক্তি ইচ্ছা অনিচ্ছার প্রকাশ নয়। তবে দৃষ্টিভঙ্গির দিক থেকে সত্য সন্ধানী কপারনিকাস বা গ্যালিলিও থেকে মার্ক্স এখানেই পৃথক। মার্ক্স এইখানেই পৃথক যে মার্ক্সের দর্শন মার্ক্সকেও তার নির্যাতনের কার্যকারণ উপলব্ধিতে সাহায্য করেছে, যে উপলব্ধি কপারনিকাস বা গ্যালিলিওর মধ্যে সম্ভব ছিল না। গ্যালিলিও হয়তো জানতেন না পৃথিবী ঘুরছে এ সত্য যে প্রতিষ্ঠিত রাষ্ট্র ব্যবস্থা এবং ধর্ম সংস্থা আপত্তি করছে, তাদের আপত্তির কী কারণ আছে, এবং নির্যাতনের চরমে তিনি হয়তো অসহায় ব্যক্তির মতো উচ্চারণ করেছেন, হে ঈশ্বর, তুমি এদের ক্ষমা করো, এরা জানে না এরা কি করছে। কিন্তু নির্যাতিত মার্ক্স তার দুর্দশার চরমেও কখনো মনে করেননি যে প্রতিষ্ঠিত সমাজ তাকে নির্যাতন করে ভুল করেছে কিংবা ভুল করে তাকে নির্যাতন করছে। তার প্রতি নির্যাতনকে তিনি তার বিশ্লেষণের সত্যকার এক প্রমাণ হিসেবেও যেমন দেখেছেন, তেমনি একথা তিনি জানতেন যে অসঙ্গত পুঁজিবাদী সমাজের পক্ষে তার বিশ্লেষিত সত্য মরণকাঠি স্বরূপ। এই মরণকাঠির প্রচার আহত শিকার প্রাণপণে রোধ করার প্রয়াস পাবে, তাতে অস্বাভাবিকতার কী আছে। আর এও সত্য যে অসঙ্গতির চরম যে সমাজে পৌঁছেছে সে সমাজ তার মরণকাঠির বাহকের কণ্ঠ রোধ করে নিজের পরমায়ু নিশ্চিত করতে পারবে না। অসঙ্গতির সৃষ্টিবাদে পুঁজিবাদের প্রতিষ্ঠা এবং প্রয়াসের যেমন সম্ভব হয়নি, তেমনি অসঙ্গতির বিরামহীন সৃষ্টি সে সমাজের নির্ঘাত রূপান্তরকে ক্রমান্বয়ে নিকটতর না করে পারে না। সঙ্গতি অসঙ্গতির বিরোধ বস্তুজগতের গতির মধ্যে সমাজ জীবনের গতিরও মূল কারণ। বিরামহীন পরিক্রমার প্রকাশ হচ্ছে বস্তুজগৎ। এর সত্য আমি মানি কিংবা না মানি, তাতে বস্তুজগতের কিছু যায় আসে না। যে আমি তাকে মানছি নে, সে আমিও এই গতিময় বস্তুরই প্রকাশ। ফরাসি দার্শনিক দেকার্ত চরম সত্যের সন্ধানে একদিন বলেছিলেন, আমি সন্দেহ করতে পারি সব অস্তিত্বকে, কেবল আমি সন্দেহ করতে পারি নে নিজের অস্তিত্বকে। কজিটো আর্গো সাম ফরাসি ভাষার বিখ্যাত বাক্য। কেননা আমার সন্দেহই আমার অস্তিত্ব। তেমনি সঙ্গতি অসঙ্গতির বিরোধী মনুষ্য সমাজের সামাজিক বিকাশের মূল সূত্র। তাকে আমি স্বীকার করতে পারি, তাকে আমি অস্বীকার করতে পারি, তাতে ক্রিয়ারত সেই সত্যের কিছু যায় আসে না। মার্ক্স জানতেন মার্ক্সের আবিষ্কারের জন্য এ সত্য জন্মের অপেক্ষায় ছিল না। সমাজের ক্রমবিকাশের সত্যই মার্ক্সের আবিষ্কারকে সম্ভব করেছে। মার্ক্সের আবিষ্কার সমাজের বিকাশের সত্যকে নয়। বস্তু গতিশীল এই বোধ আদিকালের দার্শনিক, বৈজ্ঞানিক এবং চিন্তাশীলদের মধ্যে ছিল। সে গতিশীলতার মূল কারণ সেদিন তারা হয়তো ব্যাখ্যা করতে পারেননি। ব্যাখ্যার উপযুক্ত পর্যবেক্ষণ এবং উপকরণের সেদিন অভাব ছিল। কিন্তু তারপরে মানুষের শ্রমে সভ্যতার সৌধ যত উঁচু হতে লাগলো, ততই সৌধের সৌভাগ্যবান বুঝতে পারলেন যে বস্তু গতিশীল, পৃথিবীটা গতিশীল। এ তত্ত্ব আর যাদের মস্তকে ঢুকুক না কেন, সভ্যতার পিলসুজের মস্তিষ্কে
যেন কোনো ক্রমেই না ঢুকতে পারে, যেন দাস না বুঝতে পারে যে তাদের হাতে পায়ের পরিশ্রমে প্রভুর মাথার ওজন বাড়ছে, কিন্তু সে ভারী মাথা দাসের পায়ের শিকলের সমবেত বঞ্চনায় কুপকাত হতে পারে। যেন ভূমিদাস বুঝতে না পারে যে এতদিনকার অক্ষয় দাসপ্রথারও ক্ষয় ঘটেছে। তার নতুন উৎপাদনের হাতিয়ারের শক্তি তাদের হাতছানি দিয়ে রাখছে। সৌধ চোরায় সাধুকরদের সেই প্রয়াসেই সৃষ্টি হয়েছে বিধাতার বিধান। বিধাতা হাতের 5 আঙ্গুল সমান বানাননি, যুক্ত হয়েছে রাজার সশস্ত্র হাতের সঙ্গে ধর্মীয় সংস্থার বাহুর। কিন্তু সে সত্য ব্যক্তি বা গোষ্ঠী বা শ্রেণীর স্বীকার অস্বীকারের অপেক্ষা রাখে না। তাকে রোধ করার সাধ্য কোথায়? দাসকে দাবাতেও দরকার হয় ক্রমান্বিত উন্নত ধরনের অস্ত্রের। বিস্তীর্ণ সাম্রাজ্যকে রক্ষা করতে প্রয়োজন হয় দীর্ঘ সড়কের আর দ্রুতযানের। উৎপাদনের উপায়ের বিকাশের সঙ্গে সঙ্গে বিকশিত হয় উৎপাদককে বঞ্চিত করার পেষণ যন্ত্রেরও। সে যন্ত্র ক্রমাধিক পরিমাণে হয়ে ওঠে সুসংহত, বিভাগ থেকে বিভাগের সঙ্গে শৃঙ্খলিত আর কেন্দ্রীভূত। সে কেন্দ্রে বসে শাসক এবং শোষক যেমন একদিকে আনন্দ মদিরায় ঢুলু ঢুলু আত্মবিশ্বাসে বলে, দেখো কি আমার কীর্তি, কি বিরাট পরিধি। কেন্দ্র থেকে আমার একটি মাত্র সংকেত তার পেষণযন্ত্র আশীমা ঝনঝন করে বেজে ওঠে। নির্মমভাবে সে বিদ্রোহীকে দলে পিষে শেষ করে দেয়। আবার নিষ্পেষিত মানুষও অসংখ্য হাতের সম্মিলিত শক্তির দিকে চেয়ে আত্মবিশ্বাসে শিহরিত হয়ে নিষ্পেষণ যন্ত্রের কেন্দ্রের দিকে তাকিয়ে ভাবে, একটি সম্মিলিত আঘাতে ওই কেন্দ্রের প্রাণভোমরাকে হাতের মুঠোয় নিতে পারলেই ব্যাস। আর কোথায় যায় সেই দর্প সম্রাট? যেখানে ওর শক্তি সেখানেই ওর সংহার। মানুষের প্রয়োজনের চেয়ে বড় দাবি আর কিছু নয়। মানুষের শ্রমই সেই প্রয়োজনের দাবিকে পূরণ করার একমাত্র মাধ্যম। প্রয়োজন আর শ্রমের ভিত্তিতেই মধ্যযুগের গোড়ামির কুয়াশাকে ভেদ করেছে বিজ্ঞান। সেই বিজ্ঞান আবার তৈরি করেছে আধুনিকতম উৎপাদন যন্ত্রকে এবং তার বাহন শ্রমিককে। পুঁজিবাদের স্বভাব পুঁজি সৃষ্টি করা, কম থেকে বেশি, বেশি থেকে আরও বেশি। এই জন্য একদিন সে ভূমিদাসকে সামন্ততন্ত্রের বেড়া ভেঙে কলের শিকলে বেঁধে দিয়েছিল। ভেবেছিল তার হুকুম মতোই দুহাতি প্রাণীগুলো কেবল কলকবজা নাটবল্টু টাইট করবে আর ভারে ভারে তার শ্রমের ফসল পণ্য দিয়ে তাকে সমৃদ্ধ করে তুলবে। মার্ক্সবাদের আবির্ভাব ইতিহাসের এই ক্রান্তি মুহূর্তেই। নাটবল্টু ঘুরাতে ঘুরাতে যন্ত্র দানবকে একটি মোচড়ে নির্বাক করে দেবার যন্ত্রটির ফাঁক ধরতে পেরে দুহাতি প্রাণীগুলো বোবা হলেও শক্তির উপলব্ধিতে যখন কেঁপে কেঁপে উঠেছিল, সেই মুহূর্তে মার্ক্স সেই বোবা মুখের বাঁধন খুলে দিলেন। মার্ক্স এবং এঙ্গেলস দেখালেন ঊনবিংশ শতাব্দীর শ্রমিককে কেমন করে একদিনের প্রাগৈতিহাসিক ইতিহাসের বাহন দাস আর জটিল যন্ত্রের নিয়ন্ত্রক শ্রমিকে রূপান্তরিত হয়েছে, আর কেমন করেই বা দাসপ্রভু আর পুঁজিয়ার শ্রমিকের একচেটিয়া মালিকে পরিণত হয়েছে। এই বিশ্লেষণ ইতিহাসের বিশ্লেষণ, কল্পনার ফানুস নয়। বঞ্চিতদের বেদনা অতীতকালেও বহু সমাজকর্মী, ধর্মপ্রাণ মহৎ ব্যক্তি কিংবা দার্শনিক বোধ করেছেন, কিন্তু ইতিহাসের এই বিশ্লেষণ কেবল ঊনবিংশ শতাব্দীতেই সম্ভব হয়েছে। ব্যক্তি হিসেবে মার্ক্স তার বুদ্ধিমত্তা এবং মহৎ মানুষের মন দিয়ে সংখ্যাধিক নির্যাতিত মানুষের পক্ষ নিয়ে ইতিহাসের অগ্রগতির মূল কারণটিকে ব্যক্ত করে দিয়েছেন। শুধু নির্যাতিত মানুষের পক্ষ নিয়ে মনুষ্য সমাজের জন্যই তার সে অনুদান মানুষের জ্ঞান এবং সমাজের অসঙ্গতি দূরীকরণের মানবিক প্রচেষ্টার এক অনন্য বিপ্লব সাধন করেছে। জ্ঞানের চেয়ে বড় শক্তি আর কিছু নেই। মার্ক্স নির্যাতিতের হাতে এতদিনকার লুকায়িত সেই জ্ঞান অস্ত্রকে তুলে দিয়েছিলেন। বিধাতা নাকি মানুষকে আদেশ করেছিলেন, মানুষ তুমি নিজেকে জানো। কিন্তু এই বিধান যাদের মাধ্যমে তিনি এই বিশ্ব ভূমণ্ডলে পাঠিয়েছিলেন তারা বুঝেছিলেন এমন মারাত্মক অস্ত্র অপরাপর সব মানুষের হাতে পড়লে বিধাতা সহ বিধাতার বাহনদেরও রক্ষা থাকবে না। তাই মানুষ নিজেকে জানো বিধানের বদলে জারি হয়েছিল অজ্ঞানতার মোক্ষম বিধান। মানুষ তুমি কি আদি পুরুষ আদমের আদি অপরাধের কথা বিস্মৃত হয়েছ? জ্ঞানবৃক্ষের ফল
বিধাতার নিষেধ সত্ত্বেও সে ভক্ষণ করেছিল, তাই মর্তের দুর্ভাগ্যে সে পতিত হয়েছে। এই বিধানের প্রতাপেই নিষ্পেষিত মানুষ যুগ থেকে যুগে কেবল তার নিজের হাতের উৎপাদিত জীবিকার উপায় থেকেই বঞ্চিত থাকেননি, সে বঞ্চিত হয়েছে সেই বঞ্চনার কার্যকারণের জ্ঞান থেকেও। মার্কস সেই নিষিদ্ধ জ্ঞান বৃক্ষের ফল পরিবেশন করলেন বঞ্চিত মানুষের সামনে। বঞ্চকের কাছে এর চেয়ে মারাত্মক অপরাধ আর কি হতে পারে? আদি থেকে ঊনবিংশ শতকের মধ্যকালীন অবধি ইতিহাসকে বিশ্লেষণ করে মার্কস বলেন, ১. কেবল বস্তুই গতিশীল নয়, মানুষের সমাজও গতিশীল। ২. বস্তুর গতি যেমন বস্তুর অন্তর্নিহিত কণায় কণায় দ্বন্দ্বে, মানুষের সমাজের গতিও তেমনি উৎপাদনের উপায়ের সঙ্গে উৎপাদনের সম্পর্কের অসঙ্গতির দ্বন্দ্ব। একদিন ছিল যেদিন মানুষ যথবুদ্ধ ছিল প্রকৃতির বিরুদ্ধে, সে আদিম অবস্থায়ও তার গতির মূলে ছিল প্রকৃতিকে জয় করার জন্য প্রকৃতির সঙ্গে মানুষের দ্বন্দ্ব। আবার একদিন আসবে যেদিন মানুষ উৎপাদনের উপায় ও সম্পর্কের কৃত্রিম দ্বন্দ্বের অবসান ঘটিয়ে আদিম অবস্থার চেয়ে একেবারে নতুন রূপে যূথবদ্ধ হয়ে দাঁড়াবে আবার প্রকৃতিকে অচিন্তনীয়ভাবে জয় করার জন্য। ৩. বস্তুর গতির ক্ষেত্রে পরিমাণগত পরিবর্তন যেমন একটি চূড়ান্ত মুহূর্তে গুণগত রূপান্তর সৃষ্টি করে, মানুষের সমাজেও অসঙ্গতির পারস্পরিক দ্বন্দ্ব চরম মুহূর্তে বিপ্লব এবং সামাজিক রূপান্তরের সূচনা করে। ৪. সমাজ দ্বন্দ্বমূলক গতির নিয়মে নিয়ন্ত্রিত। যদি একে দ্বন্দ্বমূলক ঐতিহাসিক বস্তুবাদ বলা যায়, তাহলে বলতে হবে ঐতিহাসিক দ্বন্দ্বমূলক বস্তুবাদ মানুষের সমাজের বিকাশে বস্তুজগতের মৌলিক নিয়মের ন্যায়ই অমেঘ। ২৫-৫০ বছরের হেরফেরের এই নিয়মের মৌলিক কোনো হেরফের ঘটতে পারে না। মার্ক্সবাদ হচ্ছে মানুষের সমাজ এবং জগৎকে সামগ্রিকভাবে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করার সর্বাধিক পরিপূর্ণ দর্শন। জগৎ ও জনগণের সর্বক্ষেত্রে এর মূল সূত্রের প্রয়োগ। উপরে কেবল সামাজিক বিশ্লেষণের দিকটির উপর জোর দেওয়া হয়েছে। ঐতিহাসিক এতদিন ইতিহাস রচনা করেছেন, সমাজবিদ সমাজের ঘটনা স্তূপীকৃত করেছেন, অর্থনীতিবিদ অর্থশাস্ত্রের এক নিয়ম তৈরি করেছেন, আরেক নিয়ম ভেঙে দিয়েছেন, ধর্মতত্ত্ব ঈশ্বরের বিধান বহন করে মানুষকে বিমুগ্ধ রাখার চেষ্টা করেছে। সব মিলে সমস্ত শক্তির আধার মানুষের সমাজ অধিকাংশ মানুষের কাছে অলৌকিক রহস্যময় রঙ্গমঞ্চ বলে বোধ হয়েছে। সে রঙ্গমঞ্চে মানুষ নিজেকে অসহায় দর্শক কিংবা পার্শ্ব চরিত্র হিসেবেই দেখেছে। এ নাটকের সূচনা এবং পরিণতি তার কাছে নির্যাতিত মানুষের জীবননাট্যের মূল নায়কের ভূমিকায় প্রতিষ্ঠিত করেছে এবং পরিণামে মনুষ্য সমাজের সঙ্গে সঙ্গতিপূর্ণ একটি স্বাভাবিক সমাজের অনিবার্য সম্ভাবনাকে তুলে ধরেছে। এখানেই তার ঐতিহাসিক কর্তব্য সম্পাদিত, এখানেই তার ভূমিকার অভিনবত্ব।